Audio Jungle. এরপর আমি বিছানায় বসে টাটকা ভাতের গন্ধ পেলাম। বাড়িতে ভাত রান্না করলে যেমন একটা গন্ধ আসে, ঠিক সেরকম গন্ধ পেলাম। বাবা আজ 3 দিন হলো হরিদ্বারে গেছে। আমি ভাত রান্না করি, কিন্তু আমাদের বাড়িতে আর তো কেউ নেই। তাহলে ভাত রান্নাটা করছেটা কে? এরপর আমি একটা নারী মূর্তি দেখলাম। নারী মূর্তিটা আমার কাছকে আসতে আমি চমকে উঠলাম। এ তো পুরো আমার মায়ের মতো দেখতে। তাহলে আমার সাধনা কি সফল হয়েছে? আমি কি করব কিছুই ভেবে উঠতে পারলাম না। মা আমার কাছে এসে বলল, নরেন, চল বাবা, খেয়ে নিবি। ভাত রান্না হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে তোর খেতে অসুবিধে হবে। চল খেয়ে নিবি, চল বাবা। আমি কি করব কিছুই ভেবে উঠতে পারলাম না। আমি কি স্বপ্ন দেখছিলাম, না এটাই বাস্তব? এরপর মা বললেন, কি রে, বসে আছিস কেন? যা, চান করে আয়। আমি তোর জন্য ভাত বেড়ে রাখছি। আমি মন্ত্রমুগ্ধের মতো পুকুরের দিকে স্নান করার জন্য এগিয়ে গেলাম। কি হলো ঠাকুর মশাই, থেমে গেলেন কেন? দাঁড়াও, চারি চা এনেছে, চাটা আগে একটু খেয়ে নিই। এরপর তারানাথ চায়ে চুমুক দিয়ে একটা পাসিংস ধরিয়ে আবার বলতে থাকলো। এরপর নরেন স্নান করার জন্য পুকুরে গেল। আমাদের পাড়াতে ছিল সুবলের বাড়ি। সুবলের সাথে ছোট থেকেই আমার ঝামেলা লেগেই থাকতো। আমাকে পুকুরে নামতে দেখে সুবল বলল, এইসব মা খেকোদের জন্য পুকুরেও আসা যাবে না দেখছি। এরা যেখানেই যাবে সেই জায়গাটা অপবিত্র করে ছাড়বে। যা যা এখান থেকে। আমার রাগের পারা আকাশ ছুঁয়ে গেছে ততক্ষণে। হয়তো মায়ের সান্নিধ্য পাচ্ছি বলেই এই কথা আমার আর সহ্য হচ্ছিল না। আমি ঝাঁপিয়ে পড়লাম সুবলের গায়ে। এইসব মারামারিতে আমি এমনিতেই কোনোদিন পারদর্শী ছিলাম না। তারপর আবার সুবল। কিছুক্ষণের মধ্যে আমি পরাজিত হলাম। আমার বাঁ দিকে চোখ আর মুখের অনেক জায়গা আঁচড়ের দাগ স্পষ্ট হয়ে উঠল। কোনো ক্রমে নিজের ক্লান্ত শরীরটাকে বয়ে নিয়ে আমি বাড়িতে গেলাম। আমাকে দেখে মা আর্তনাদ করে বলল, এ কি খোকা, কে তোকে এরকম ভাবে মারলো? কেনই বা মারলো তোকে? ও তেমন কিছু না মা, তুমি চিন্তা করো না। এই বলে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম মা আমার মাথার পাশে বসে বসে সেই কোমল মধুর সুরে কেঁদে চলেছে। সেই কান্নার মধ্যে একটা মিষ্টি সুর ছিল, যেন কতদিন ওই কান্নাটা থেকে আমি বঞ্চিত ছিলাম। এর মধ্যে আমি দেখলাম মায়ের সূক্ষ্ম কিছু পরিবর্তন হয়েছে। যেমন তার হাতের নখগুলো বেড়েছে, চোখগুলো যেন কান পর্যন্ত চলে এসেছে, নাকটা হালকা যেন লম্বা হয়েছে, এবং চুলগুলো হাওয়ায় উড়ছে। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম মায়ের দুটো চোখ আগুনের মতো জ্বলে উঠল, এবং তার শরীরটা যেন আগের থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। মা নিজের মনে বিড়বিড় করতে করতে ঘর থেকে কোথায় যেন বেরিয়ে চলে গেল। আমি বুঝতে পারলাম যে মা কোথায় যাচ্ছে। তাই আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে কোনো রকমে উঠে সুবলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বুঝতে পারলাম ঠিক সময়ে না পৌঁছতে পারলে সুবলকে হয়তো আর বাঁচানোই যাবে না। তাই আমি প্রাণপণে সুবলের বাড়ির দিকে ছুট দিলাম। কিছু দূর যাওয়ার পর আমি আমার বাবাকে দেখতে পেলাম। সেও যেন পাগলের মতো ছুটে আসছে আমার দিকে। আমাকে দেখে বাবা রাগের স্বরে বললেন, নরেন, তুই কোথায় যাচ্ছিস? আর আমাদের বাড়ির থেকে যে বেরিয়ে গেল সে কে? উনি আমার মা। ওই দানবী তোর মা? সত্যি করে বল, কি করেছিস তুই হতভাগা? এখন কথা বলার সময় নেই, সুবলের খুব বিপদ। আমাদের এক্ষুনি সুবলদের বাড়ি যেতে হবে। আমরা দুজনে সুবলের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যা দেখলাম তা দেখে আমাদের সারা শরীর কেঁপে উঠল। দেখলাম মারুপি রাক্ষসীটা সুবলদের বাড়ির দেওয়াল বেয়ে উঠে চলেছে দোতলার ঘরের দিকে, যেখানে সুবল থাকে। তার মুখে সেই করুণ আর্তনাদ। আর্তনাদটা ক্রমশ যেন খুব ভয়ানক হতে শুরু করলো। কিছুক্ষণ পর সুবলের ঘর থেকে সুবলের আর্তনাদ শোনা গেল, আর সেই সঙ্গেই আকাশে বাতাসে ভাসিয়ে শোনা গেল পৈশাচিক এক
একটা দারুণ অট্টহাসি। হাসির শব্দে যেন কানের পর্দা ফেটে যাওয়ার মতো অবস্থা। বাবা আমাকে বললেন, নরেন, যদি আমাকে আর তোকে এই পিশাচিনীর হাত থেকে বাঁচাতে চাস তো পালা বাবা। পাশের জঙ্গলে তারানাথ তান্ত্রিক এসেছে, তার কাছে যা। তিনি একমাত্র রক্ষা করতে পারবেন আমাকে আর তোকে। যা। এরপর আমি ছুটতে ছুটতে আপনার কাছে এসেছি। আপনি আমাদের বাঁচান বাবা। নরেন, তুমি জানো না অজান্তে তুমি কত বড় ভয়ানক শক্তিকে জাগিয়ে তুলেছ। আমাদেরকে এক্ষুনি তোমাদের বাড়ি যেতে হবে, না হলে তোমাকে আর তোমার বাবাকে হয়তো আর বাঁচানো যাবে না। আমি নরেনের দেখানো পথে পথে তাদের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। সেখানে যাওয়ার সাথে সাথে অনুভব করলাম বাতাসে কিসের যেন একটা ভাবসা গন্ধ ছড়িয়ে আছে, আর পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে গেছে। আমি আসন্ন বিপদের কথা চিন্তা করে নরেনদের বাড়ির সামনে একটি বিয়ের মণ্ডপ সাজালাম এবং নরেনকে বললাম তার বাবাকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসতে। ও হে কিশোরী, যখন তন্ত্রবিদ্যা কোনো কাজে আসে না তখন একটু উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হয়। আমিও তাই করেছিলাম। নরেনের মা ছিল না, তাই হিঙ্কিনী দেবীকে সে মাতৃরূপে পেয়েছিল। তাই নরেনের বাবার দ্বিতীয় বিয়ে দিতে পারলে হিঙ্কিনী দেবী ওদের ছেড়ে চলে যেতে বাধ্য। এরপর নরেনকে দেখলাম কিছুক্ষণ পর তার বাবাকে নিয়ে ফিরে এসেছে। তার বাবা ভয়ে আশেপাশে কোথাও যেন একটা লুকিয়েছিল। তাড়াতাড়ি আমার কাছে এলো দুজনে। আমি নরেনের বাবার সাথে একটি কলা গাছের বিবাহ দেওয়া শুরু করলাম। বিয়ের কাজ যেখানে হচ্ছিল সেখানে মন্ত্রপুত গণ্ডির মাধ্যমে নিজেদেরকে তার মধ্যে রেখেছিলাম, কিন্তু নরেনকে বলতে ভুলে গিয়েছিলাম সেই গণ্ডির মধ্যে এসে বসার জন্য। এরপর হঠাৎ করে প্রচন্ড বাতাসে যজ্ঞের আগুন যেন এক্ষুনি নিভে যাবে এরকম অবস্থা। তারপর দেখলাম সেই ভয়ঙ্কর হিঙ্কিনী দেবীকে। উফ, সে কি ভয়ানক দেখতে তার রূপ! সে অনবরত চেষ্টা করে যাচ্ছে গণ্ডির ভেতরে প্রবেশ করার জন্য। অনেক চেষ্টা করে প্রবেশ করতে না পেরে সে নরেনকে শূন্যে তুলে কোথাও যেন নিয়ে চলে যেতে লাগলো। আমি দেখলাম ঘোর বিপদ। একটু দূরে অন্ধকারের মধ্যে নরেনের চিৎকার শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি নরেনের বাবার বিয়ে সম্পন্ন করলাম, আর তার সাথেই শুনতে পেলাম ভয়ানক এক পৈশাচিক চিৎকার। আমরা ছুটে গেলাম সেই চিৎকারের উৎসের দিকে। সেখানে গিয়ে দেখলাম নরেন মাটিতে শুয়ে আছে, তার পাশে কেউ নেই। আমি বুঝতে পারলাম বিপদ কেটেছে। আমি তাদেরকে কিছু সৎ উপদেশ দিয়ে সেখান থেকে শেষ ভরে বেরিয়ে পড়লাম অজানা পথের দিকে।